আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিত্র 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ হাওড়া জেলা স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। একই দাগে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান, এটা হবে ঋগ্বেদ হবে। দুই যেটা আছে মেগালিথ বলা হয়, এটা হচ্ছে বড় পাথরের সমাধিকে। তিনি আছে ঋগ্বেদে রাজা ছিলেন, এটা হচ্ছে গোষ্ঠীর প্রধান। 4 বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এটা বাবা হবে। 5 অসমক ছিল, এটা দক্ষিণ ভারতের মহাজনপদ। এরপর 2 দিকে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ একে আছে মধ্যম প্রতিপদা, এটা হচ্ছে গৌতম বুদ্ধ হবে। 2 হচ্ছে গুপ্ত সম্রাট, এটা হবে সমুদ্রগুপ্ত। 3 কুষাণ সম্রাট, এটা হবে কনিষ্ক। 4 মৌর্য সম্রাট, এটা অশোক হবে। 5 নন্দ রাজা, এটা ধননন্দ হবে। এরপরে 3 গেছে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একে আছে বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি? এর উত্তরটি হলো বৈদিক সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। এই 4টি শ্রেণী হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। জীবিকা ভিত্তিতে এই 4 শ্রেণীর উদ্ভব হয়েছিল। ব্রাহ্মণরা যাগযজ্ঞ ও বিদ্যাচর্চা করত, ক্ষত্রিয়রা যুদ্ধ ও সম্পদ লুট করত, বৈশ্যরা কারিগরি, কৃষি ও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল এবং এই 3 শ্রেণীর সেবা করত শূদ্ররা। এরপরে 2 আছে বেদকে শ্রুতি বলা হয় কেন? এর উত্তরটি হলো ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয়, তা ঈশ্বর মুখ নিঃসৃত বাণী। মুনি ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন এবং গুরু শিষ্য দ্বারা দীর্ঘকাল মুখে মুখে শ্রুত হয়ে এসেছে, তাই বেদের অপর নাম শ্রুতি। এরপরে 3 আছে ষোড়শ মহাজনপদের মধ্যে 2টি গণরাজ্যের নাম লেখো। ষোড়শ মহাজনপদের মধ্যে 2টি গণরাজ্য হলো মল্ল ও বজ্জি। এরপর 4 যেটা আছে 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একে আছে বৈদিক যুগের চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র। পরবর্তী বৈদিক যুগে অধিবাসীরা এক বিশেষ ধরনের মাটির পাত্র বানাতে শিখেছিল। এই পাত্রগুলির রং ছিল ধূসর। এই মাটির পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো, এগুলিকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হয়। হরিয়ানায় ভগবানপুরায় প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে। এরপরে 2 আছে মহাপরিনির্বাণ বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে জগৎ ও জীবনের সত্যানুসন্ধানে নানা পথ ভ্রমণ করে মানুষের বেদনার কারণ ও তা থেকে মুক্তি লাভের পথের অনুসন্ধান দেওয়ার পর 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে, বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাশিয়া, বৈশাখী পূর্ণিমাতে তিথিতে দেহত্যাগ করেন। তাঁর এই জীবনাবসানই মহাপরিনির্বাণ নামে খ্যাত, যার অর্থ জীবন যন্ত্রণা থেকে মুক্তি। এরপরে 3 আছে হাতিগুম্ফা শিলালেখ থেকে কি কি জানা যায়? এর উত্তরটি হলো হাতিগুম্ফা লেখ এর রচয়িতা চেদিবংশীয় কলিঙ্গরাজ খারবেল। এই লেখ থেকে জানা যায় খারবেল ছিলেন কলিঙ্গ বংশের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষ ভাগে খারবেলের শাসন চালু ছিল। তার শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল। অনুমান করা হয় ভারতবর্ষ বলতে গঙ্গা উপত্যকার একটি অংশকে বোঝানো হয়েছিল। এই লেখ থেকে জানা যায় খ্রিস্টীয় 1ম শতকের প্রথম দিকেই চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। এরপরে 5 আছে 7 বা 8টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে বৈদিক যুগের শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো
বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়। প্রথমে এটা হচ্ছে গুরু ও শিষ্যের সম্পর্ক। বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অন্তত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক, গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারতো না। দুয়ে শিক্ষা দেওয়া হতো মুখে মুখে, গুরু একটা অংশ বলতেন আর শিষ্যরা তা শুনে পুরোটা মুখস্থ করত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। তিনে ছাত্র শিক্ষা লাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। চারি শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। এরপরে শিক্ষার বিষয়। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। এটা আছে বেদ। ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। দুয়ে গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা। তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হতো। তিনে আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা। ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালানো শিখত। চারে চিকিৎসা। তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। পাঁচে নাচ গান। ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গান ও শিখত। এরপরে দুই আছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তিনি খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেন। পরমার্থ লাভ ও মানুষের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ 30 বছর বয়সে সবার অগোচরে গভীর রাতে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। বৌদ্ধ শাস্ত্রে তাঁর এই সন্ন্যাসব্রত গ্রহণই মহানিষ্ক্রমণ নামে পরিচিত। 6 বছর তপস্যা করে গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি লাভ করেন। এখান থেকে তিনি বারাণসীর কাছে সারনাথে যান। সারনাথে তিনি তার 5 জন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তিনি 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে খ্রিস্টপূর্ব 486 অব্দে দেহত্যাগ করেন। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি হলো আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গ, মধ্যপন্থা, নির্বাণ ও পঞ্চশীল। আর্যসত্য হলো জীবনের মূল 4টি সত্য। জীবনের মূল 4টি সত্য হলো 1 দুঃখ, 2 দুঃখের কারণ, 3 দুঃখের নিবৃত্তি ও 4 দুঃখের নিবৃত্তির পথ। এরপর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ নিবৃত্তির জন্য বুদ্ধ নির্দেশিত 8টি পথ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো 1 সৎ বাক্য দিয়ে সৎ কার্য, 3 সৎ জীবিকা, 4 সৎ চেষ্টা, 5 সৎ চিন্তা, 6 সৎ চেতনা, 7 সৎ সংকল্প ও 8 সৎ সমাধি। এরপরে মধ্যপন্থা। মধ্যপন্থা হলো বৌদ্ধ ধর্মের চরম ভোগ ও চরম ত্যাগের মধ্যবর্তী পথ। নির্বাণ হলো মুক্তি। পঞ্চশীল হলো সুখে শান্তিতে বসবাসের জন্য 5টি নীতি। ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক, এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। অবদান। বৌদ্ধ ধর্ম শুদ্ধ জীবনযাপন, নারীর সমমর্যাদা ও সামাজিক বৈষম্য দূর করে সকলের সমান অধিকার প্রতিষ্ঠার পথ দেখায়। এছাড়া তিব্বত, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মতো দেশগুলিতে বৌদ্ধ ধর্মের প্রভাব ভারতেরও থেকে ও বেশি ছিল। এরপরে 3 যেটা আছে হর্ষবর্ধন স্মরণীয় কেন? এর উত্তরটি হলো হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে কনৌজ ও থানেশ্বর 2-এর শাসনভার গ্রহণ করেন। তাঁর সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধনের রাজ্য জয়। সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি। হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন, এজন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এরপর শাসন ব্যবস্থা। হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান, তাকে সাহায্য করত মন্ত্রিপরিষদ ও অমাত্যরা। তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশে এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলে 1/6 অংশ কর হিসেবে সংগ্রহ করতেন, তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 5 থেকে হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।